ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের 1 মাস পেরিয়েছে, কিন্তু আন্দোলনে আহতরা কেমন আছে সে খবর এখন কজনই বা রাখে। চোখ হারানো, যন্ত্রণা আর শরীরের ক্ষত নিয়ে হাসপাতালে দিন পার করছেন আহতরা। সন্তানের এমন করুণ দশায় দিশেহারা মা বাবা। জুলাইয়ের সেই স্মৃতি চিত্র তুলে ধরেছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। চোখ মেলে তাকালেও পৃথিবীর আলো দেখতে পান না কলেজ শিক্ষার্থী ইবাত হোসেন। স্বৈরাচার পতনের আন্দোলনে 19 জুলাই নরসিংদীর ভেলানগরে চোখে গুলিবিদ্ধ হন ইবাত। আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই বিকাল 4টা থেকে 4:30 দিকে। পুলিশ হঠাৎ গুলি করে, তখন আমার 2 চোখে, হাতে এবং পিঠে ছোড়াগুলি লাগছে। 3 ছেলে মেয়ের মধ্যে বড় ইবাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের। ঘাতকের বুলেট নিমিষেই ছিন্ন করে দেয় সব স্বপ্ন। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছেন মা। মার বাবার কতটুকু কষ্ট হয়, ওর বাবার অনেক স্বপ্ন যে আমার এই ছেলে জীবনে কিছু করব। আমরা 2 চোখ দিয়ে দেখি, অথচ আমার ছেলে দেখে না। শুধু ইবাতই নয়, দৃষ্টিশক্তি হারিয়েছে আরো অনেক মেধাবী শিক্ষার্থীর। আমার একটা ফ্রেন্ডের মাথায় গুলি তাক করে একবার গুলি করছে, পিছন থেকে নিয়ে গুলি বের হয়ে গেছে। পরে আমি ওকে সামনে আগাইতে ধরতে গেছি, আমাকে পর্যন্ত গুলি করছে। এসএস তো আমার গোল্ডেন, জেএসসি তেও গোল্ডেন। তো এবার এইচএসসি 1 বছর পর আমি কিভাবে পড়বো, আমি বইটা যেদিকে এক্স্যাক্টলি তাকাইতেছি ওই জিনিসটা কালো হয়ে যেতেছে। মায়ের মতো কষ্ট কেউ নাই, কেউ বুঝবে না এই কষ্ট। যার সাথে হয় সে বুঝে। আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, কান্দে। 5ই আগস্ট রামপুরা বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয় আইডিয়াল কলেজের 10ম শ্রেণীর ছাত্র সুমন। পুলিশের ছোড়রা গুলি চোখ ভেদ করে চলে যায় মস্তিষ্কে। হঠাৎ করে দেখলাম পুলিশের যে সাদা গাড়িগুলা, বড় যে গাড়িগুলা, গাড়ির সাইড থেকে সাইড উইন্ডো দিয়ে একজন লোক দাঁড়ায় আছে, দাঁড়া এম করা আমাদের এদিকে। ওইখানে ফার্স্ট যে শটটা করে, ফার্স্ট শটে আমার চোখে গুলিটা লাগা যায়। একইভাবে 4 আগস্ট বরিশাল বিএম কলেজের সামনে গুলিবিদ্ধ হয় সাব্বির। ডান চোখে 3টি গুলি লাগলেও অপারেশনের মাধ্যমে বের করা গেছে 2টি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়, পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। ক্ষমতা আঁকড়ে রাখার নেশায় নারকীয় হত্যাযজ্ঞে মাতে শেখ হাসিনা ও তার দোসররা। বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী ক্যাডার ও পুলিশের গুলিতে প্রাণ হারায় অগণিত। গুলিবিদ্ধ হয় অন্তত কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে 887 জন রোগী। ভর্তি রাখা হয় 749 জনকে। অস্ত্রোপচার করা হয়েছে 504 জনের। এর মধ্যে 2 চোখের দৃষ্টি হারিয়েছে 28 জন, 1 চোখে দেখতে পায় 426 জন। 5ই আগস্ট স্বৈরাচার বিদায় হলেও হাসপাতালে দিন পার করা এসব মানুষ যেন ভুলতে পারছেন না জুলাইয়ের দুঃস্মৃতি। চোখের আলো না ফিরে পেলেও জীবনের আলো ফেরাতে অন্তর্বর্তী সরকারকে পাশে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইহসান মানবেতর জীবন যাপন করছেন। সুচিকিৎসা না পাওয়ায় পা হারাতে বসেছেন কলেজ শিক্ষার্থী ইহসান। অভিযোগ করেন সরকারি পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার। উদ্বিগ্ন পরিবার ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে চান সবার সহযোগিতায়। মাঝুল ইসলামের রিপোর্ট। আমার দিকে ছোট দৃষ্টি দিয়ে হলেও যেন তারা আমার দিকে একটু তাকায়। গুলিতে আহত এহসানের পৃথিবী এখন বস্তির কুড়ে ঘরের মধ্যেই সীমাবদ্ধ। খাওয়া দাওয়া সহ জরুরি সব কাজ সারতে হয় বিছানায় বসেই। সূর্য কখন উদিত হয় আর অস্ত যায় তা দেখার সুযোগ হয় না তার। গেল 2 মাস এই ঘরটিতে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি। 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি তার জীবনে। গেল 19 জুলাই মিরপুর 10-এ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এহসান। পায়ের যন্ত্রণায় নির্ঘুম রাত কাটে তার। জানালেন অসহনীয় কষ্টের কথা। আমি পা মুভ করতে পারি না। আমি খুব চাই যে পাটা মুভ করব, কিন্তু আমি পারি না। প্রচুর পরিমাণ ব্যথা হয়। সরকার আহতদের সুচিকিৎসার কথা বললেও এহসানের ভাগ্যে জোটেনি সেই চিকিৎসা। এমনকি কোনো সহযোগিতাও পাননি তিনি। তার উপর যোগ হয়েছে হাসপাতালের হয়রানি। তার অভিযোগ, সুস্থ হওয়ার আশায় বারবার পঙ্গু হাসপাতালে গেলে তাকে যথাযথ চিকিৎসা না নিয়ে ফিরতে হয়েছে। আমার এইটা নিয়ে ডাক্তাররা অবহেলা করতেছে, এটা আমার ফুল ফ্যামিলি বুঝতেছে আর আমিও বুঝতেছি,
কিন্তু ডাক্তার এটা ধরার ছোঁয়ার বাইরে কথা বলতেছে, কেন বলতেছে আমরা জানি না। এহসানের মা জানান, পরিবারের বড় ছেলের এমন অসহায় অবস্থার প্রভাব পড়েছে পুরো পরিবারে। অভাব অনটনের সংসারে যেখানে 3 বেলা খাওয়াই কষ্টকর, সেখানে এহসানের চিকিৎসা তাদের জন্য বড়ই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছে ছেলের সুচিকিৎসার দাবি জানান তিনি। গুলি খাওয়ার পর যে কষ্ট করছে, ওর যে কান্নাকাটি, ট্রিটমেন্ট হয় না, এই নিয়ে আর কি অনেক কষ্ট। দেশবাসীর কাছে বলি, আমি যেহেতু গরিব মানুষ, যাতে সুচিকিৎসা, এই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী যেই আছে তার কাছে শুধু একটুই নিবেদন যে আমার ছেলের দিক যেন একটু তাকায়। এহসানের প্রতিবেশী রিপন জানান, দেশের জন্য কাজ করতে গিয়ে নিজেই পরিবারের বোঝা হয়ে বসেছে এহসান। এখন পর্যন্ত দেশ স্বাধীন, দেশের জন্য সে লড়াই করছে, কিন্তু ও আজকে গুলিবিদ্ধ। এবং আমার কাছে ভাবতে অবাক লাগে যে এখন পর্যন্ত ডাক্তাররা তার সুচিকিৎসা নিশ্চিত করে নাই। আমার একটাই দাবি, ওর সুচিকিৎসা নিশ্চিত হোক। ছেলের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ভ্যান চালক বাবা। এহসানকে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। এহসানের মতো অনেকেই আন্দোলনে আহত হয়ে জীবন যুদ্ধে লড়াই করছেন, তবে এহসানরা হেরে যেতে চান না। সুস্থ হয়ে আবারও কাজ করতে চান দেশের জন্য। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে যে বুলেট ব্যবহার করে এমন একটি গুলি সিএমএইচে একজনের শরীর থেকে অপারেশন করে বের করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রোববার সকালে কোটা আন্দোলনে আহতদের দেখতে সিএমএইচ পরিদর্শন শেষে হাইকোর্ট প্রাঙ্গণে এসে কথা বলেন তিনি। জানান, তাজা আলামত সংগ্রহের লক্ষ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম হাসপাতাল পরিদর্শন করছে। যাদের কাছে যা আলামত আছে, আহত ও নিহতের স্বজন আছেন, সবাইকেই প্রসিকিউশনে তথ্য জমা দিতে অনুরোধ করেন তিনি। আগামী সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হবে বলেও আশাবাদ জানান চিফ প্রসিকিউটর। দেশব্যাপী যাদের কাছে যে আলামত রয়েছে, যারা আহত হয়েছেন, যারা গুলি নিয়ে বয়ে বেড়াচ্ছেন, যে সমস্ত শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরা স্মৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অনেকের কাছে অনেক ধরনের এভিডেন্স রয়েছে। কেউ কেউ মামলা করেছেন, কেউ কেউ এখনও মামলা করেননি। যারা মামলা করেছেন তারা এবং যারা এখনও মামলা করেননি তারাও, সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে আমরা যে ডেস্কটা ওপেন করেছি সেখানে এসে আপনাদের এই তথ্যগুলো আমাদের কাছে দিয়ে যাবেন। আগামী 1 সপ্তাহের মধ্যেই সম্ভবত পুনর্গঠিত হবে। আদালত পুনর্গঠিত হলে আমাদের যে বিচারের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেইটা শুরু হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছোঁয়ায় শুধু সম্পদ নয়, স্ত্রীর সংখ্যাও বেড়েছে আগস্টিন পিউরিফিকেশনের। বেরিয়ে আসছে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্ক স্থাপনের প্রমাণও। দেশ টিভির হাতে এসেছে খ্রিস্টান সংগঠনের আড়ালে মদ আর নারীদের দিয়ে আওয়ামী নেতাদের মাস্তিখানা স্থাপনের প্রমাণ। প্রতারিত নারীরা আইনের আশ্রয় নিলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে বহাল তবিয়তেই থাকতেন আগস্টিন। এম এ আজিমের রিপোর্ট। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বন্ধুত্ব টঙ্গীর পাগারের দর্জি আগস্টিনকে 15 বছরের মধ্যে শুধু কোটিপতি করেনি, সম্পদের সাথে সাথে বাড়িয়েছে তার নারী সঙ্গীর সংখ্যাও। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির অফিসকেও তিনি গড়ে তোলেন মাস্তিখানা। সেখানে দীর্ঘদিন কর্মরত এক কর্মচারী জানায়, আশালতা নামের এক নারী আর আগস্টিনের কর্মকাণ্ডে বিব্রত হতেন তারা। সে তখন ডিরেক্টর ছিল, সে ফার্স্ট ফ্লোরে বসতো, তার ওইখানে গিয়েই লতা তার সাথে কথা বলতো। এটা হচ্ছে ওনার সেকেন্ড ওয়াইফ। আর মাঝে মাঝে আসলে বিভিন্ন কারণবশত তাদের যে সিন ক্রিয়েট হইতো, কি ব্যাপারে সিন ক্রিয়েট হইতো এটা অফিসের কেউই ঠিক মতো বলতে পারবে না। খ্রিস্টান সংগঠনটির ভেতরের কিছু ছবি আর ভিডিও আসে দেশ টিভির হাতে। সেগুলো দেখলে মনে হবে এটি কোনো সোসাইটির অফিস নয়, দেশি বিদেশি নানা মদের এক বিরাট গোডাউন যেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি এখন। আর সেখানে শুধু আসা যাওয়া নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মুরালও রয়েছে সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন একজন সাধারণ এই সোসাইটির চেয়ারম্যানকে শেল্টার দেয়, তখন থানার তো আর কিছু বলার থাকে না, ডিসির কিছু বলার থাকে না, এসপিদের কিছু বলার থাকে না। তারা যদি আজকে হাউজিং সোসাইটিতে গিয়ে তদন্তের কোনো ব্যবস্থা করে, আমাদের খ্রিস্টান হাউজিং সোসাইটি যাচ্ছে কোন অবস্থানে রয়েছে সঠিক চিত্র আমরা পেতে পারবো।
এবার আশালতার খোঁজে দেশ টিভি টিম। টঙ্গীর পাগারে সম্পত্তির শেষ নেই তারও, রয়েছে একাধিক বাড়ি ও প্লট। আগস্টিনের সাথে গড়ে তোলা সম্পর্ককে কাজে লাগিয়ে খ্রিস্টান সোসাইটির নীর ১৯ নম্বর বাড়িটি সম্পূর্ণ দখলে রেখেছে আশালতা। বাসাটা আমাদের বাড়িওয়ালার নাম হচ্ছে লতা। এই বাসাটা মূলত কার? বাসায় ওই লতা ম্যাডামের। তবে আশালতার বাসায় গিয়ে দীর্ঘ অপেক্ষার পরও দরজা খোলেনি তিনি। দেশ টিভির হাতে আসা এ ওয়ারেন্ট বলছে নাসিমা নামের এক মুসলিম নারীর সাথেও অবৈধ সম্পর্ক ছিল আগস্টিন পিউরিফিকেশনের। সেখানে নিজ নাম পরিচয় গোপনেরও প্রমাণ রয়েছে। গ্রেপ্তার তো দূরে থাক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে সবকিছুকেই ধামাচাপা দিয়ে ফেলত আগস্টিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত ১১টায় বেলি রোডের নওরতন কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর সেগুন বাগিচা থেকে গ্রেফতার করে ডিবি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। দুপুরে যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ বিভাগের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জানান, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $202 মিলিয়ন আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মাজহুল ইসলামের আরও একটি রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাসের মাথায় বাংলাদেশ সফর করছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। তারা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে। বৈঠকে দেশের আর্থিক খাত সহ সরকারের নানামুখী সংস্কার নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের দেওয়া পূর্বের প্রতিশ্রুতি পালন সহ সহযোগিতা চালিয়ে যাওয়ার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। বৈঠকে অংশ নিয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশকে দেওয়া আগের সব সহযোগিতা এবং স্বাক্ষরিত চুক্তি অব্যাহত থাকার পাশাপাশি আরও $202 মিলিয়ন সহায়তা দিবে যুক্তরাষ্ট্র। আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে। বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। প্রতিনিধি দলের সদস্য অঞ্জলি কৌর সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান সরকারের সাথে সব ধরনের কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র সরকার। বর্তমান সরকার গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের স্বার্থে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। Focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. পরে সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক নিয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সংবাদ সম্মেলনে জানান, শ্রম আইন সংশোধন, র্যাবের সংস্কার এবং রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রতিনিধি দলকে জানানো হয়েছে। ভারতের বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারত বাংলাদেশ আলোচনা করতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। প্রতিরক্ষা ও নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রতিনিধি দলের সাথে কোনো আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে দেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে দেশ পুনর্গঠনে পরামর্শ চান তিনি। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই সহায়তা প্রত্যাশা করেন প্রফেসর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় মার্কিন সরকারের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। শামীমা আক্তারের প্রতিবেদন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে আসেন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী আলোচনায় আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ, শ্রম সমস্যা, রোহিঙ্গা সংকট ও জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফর নিয়েও খোলামেলা আলাপ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এইসব তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশ পুনর্গঠন সহ গুরুত্বপূর্ণ সংস্কার এবং দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তা চান। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান তার সরকারের সামনে থাকা চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। প্রশাসন, অর্থনীতি, বিচার বিভাগ ও পুলিশের মতো প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা জানান তিনি। এ সময় 6টি সংস্কার কমিশন গঠনের বিষয়টি তুলে ধরে তিনি অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার প্রস্তাবের একটি রূপরেখার বর্ণনা করেন। ছাত্র জনতার বিপ্লবের ইতিহাসে দেশের গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে একটি নতুন যুগের সূচনা করেছে তারা। তার সরকার আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ ব্যক্তিদের চুরি করা সম্পদ ফেরত পেতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান ডক্টর ইউনূস। এ সময় মার্কিন অর্থ বিভাগের সহকারী সচিব ব্র্যান্ড নেইম্যানের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। মার্কিন সরকার অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার উদ্যোগের জন্য প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী বলেও জানান তারা। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্য ও পূর্ণ স্মৃতিময় দিন। এদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের দিন। প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পালন করা হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন হাতে নিয়েছেন নানা কর্মসূচি। নাফিয়া ফারজানাকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। আজ 12ই রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের পূর্ণ স্মৃতিময় দিন। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে পরিচিত। আজ থেকে প্রায় 1400 বছর আগে এই দিনে আরবের মরুপ্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী। আবার এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি। একসময় আরব জাহান নানা কুসংস্কারে নিমজ্জিত ছিল। সে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত। তখন এই অন্ধকার যুগ থেকে মানব সমাজকে আলোর পথ দেখান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কম বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন মুহাম্মদ। প্রায় সময় ধ্যানমগ্ন থাকতেন হেরা পর্বতের গুহায়। মাত্র 40 বছর বয়সেই নবুয়াত লাভ করেন এই মহামানব। প্রতিবারের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পালন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নিয়েছে নানা কর্মসূচি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। ময়মনসিংহের মুক্তাগাছা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও দখলদারত্বের অভিযোগ উঠেছে। স্বৈরাচার শেখ হাসিনার দেশ ত্যাগের পর লেবুর নেতৃত্বে উপজেলার ঘোগা ইউনিয়নের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় সর্বস্ব হারিয়ে অনেকে এখন পথে বসেছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার সরকারের। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15 থেকে 20টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। অভিযোগ উঠেছে ঘোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু নিজে উপস্থিত থেকে এসব ঘটিয়েছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর নেতৃত্বে আমার দোকান ভাঙচুর করে, লুটপাট করে নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে। ভাঙচুর, গ্লাস গ্লাস, কাগজপাতি সব কিছু ভাঙচুর করে যে নিচে মাল আর উঠছে, এগুলো বাদে যে আমি 2 দিন 3 দিনে এটা পরিষ্কার করলাম। অভিযোগ আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুজ্জামান লেবুর পক্ষে কাজ না করায় কাল হয়েছে এসব মানুষের দোকানপাট লুট, জায়গা দখলের পর এখন মামলা দিয়েও করছেন হয়রানি। দাঁড়াইয়া থাইকা আমাদের বাসায় লোকজন, ওর চাচাতো ভাইয়েরা এবং ওর নেতাকর্মীগুলা পাঠাইছে আমাদের বাসায়, পাঠাইয়া ভাঙচুর করছে এবং লুটপাট করছে এবং পরে কিছুক্ষণ পরে এসে জ্বালাইয়া দিছে সব কিছু। এরা যে পেট্রোল দিয়া, গান পাউডার দিয়া
পরে আগুন লাগাইছে সব কিছু পুরার পরে আমরা তার বাড়িতে পারছি না, আমার ভয় দিয়েছে, বলছে যে এই বাড়ির মানুষ পেলাম না। দীক্ষা এই প্রতিপক্ষরা আমাদের এই ক্ষতি করছে, এখানটা ভাঙচুর করছে আর এখানটা গয়নাগাড়ি যা যা সিন করে সব কিছু নিয়ে গেছে। কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে অবস্থান নেয় দলীয় সিনিয়র নেতারাই পড়ছেন রোশানলে। যারা তাকে ভোট দেয় নাই বা বিগত দিনে তার পক্ষ অবলম্বন করে নাই, তাদের বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক কার্যক্রম গ্রহণ করছে এই সুযোগটাকে নিয়ে। এসব ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই জানিয়ে কামরুজ্জামান লেবু বলেন 5 থেকে 8ই আগস্ট তিনি মুক্তাগাছায় ছিলেন। 5 তারিখে আমরা মুক্তাগাছা থানা, আমরা 5, 6 আমরা ওসির সাথে জিগান সকাল থেকে সারাদিন থানা পহরা দিতে আমরা 3-4 দিন। হয়রানি বন্ধ করে দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেড়শো বছরের পুরানো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় ভেঙে পড়েছে ট্রাফিক ব্যবস্থা। লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজি বাইক সড়ক দখল নেয়ায় দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। সাধারণ মানুষের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ বা পৌর কর্তৃপক্ষের যথাযথ ভূমিকা না থাকায় দিন দিন অসহনীয় হয়ে পড়েছে নাগরিক দুর্ভোগের মাত্রা। ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্যছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। শহর জুড়ে অটোরিকশার দাপট, নেই কোনো নিয়ম নীতির বালাই। দীর্ঘ যানজটে নাকাল ব্রাহ্মণবাড়িয়ার শহরবাসী। 10 মিনিটের পথ পাড়ি দিতে হয় 40 মিনিটে। এত কিছুর পরও নিশ্চুপ ট্রাফিক পুলিশ। এতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। যানজট নিরসনে পৌরসভা থেকে 1050টি ইজি বাইক ও 3000 অটোরিকশার লাইসেন্স দেওয়া হলেও শহরের সরু সড়কগুলোতে অন্তত 10,000 ইজি বাইক ও অটোরিকশা চলাচল করছে। যত্রতত্র যাত্রী ওঠানামা ও অবৈধ বাস স্ট্যান্ড এবং অবৈধ স্ট্যান্ড গড়ে তোলায় যানজট প্রকট হয়ে উঠেছে। এছাড়া অধিকাংশ ফুটপাতগুলো রয়েছে হকারদের দখলে। সাধারণের অভিযোগ, ধারণ ক্ষমতার বেশি লাইসেন্স ও অবৈধভাবে যানবাহন শহরে প্রবেশ করায় নাগরিক দুর্ভোগের মাত্রা চরমে। সকাল 10টার থেকে নিয়ে রাত্রে 8টা-9টার পরে শহরের ভিতরে ট্রাকগুলা চলে, যার ধরনের যানজট সারাক্ষণ লাগিয়ে থাকে। এই ছোট শহরে 10,000-এর মতো যান চলাচল করতেছে। এসব কারণে প্রতিনিয়ত যানজট লেগে যাচ্ছে। সেখানে 3 মিনিটের রাস্তা আমাকে আধা ঘন্টায় পার দিতে হচ্ছে। কমার্শিয়াল মোড়ে প্রায় 20 মিনিটের মতো আমরা বসেছিলাম রিকশায়। তারপরে যতগুলি মোড় আছে ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রত্যেকটি মোড়ে মোড়ে যথেষ্ট পরিমাণ ট্রাফিক পুলিশ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিকশার অনিয়ন্ত্রিত রিকশা। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান ও ফুটপাত দখল উচ্ছেদে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা জানায় সংশ্লিষ্ট দপ্তরগুলো। যানজট নিরসনে আমরা প্রতি সোম এবং বুধবার পৌরসভা থেকে অভিযান পরিচালনার জন্য আমরা 5টা করে 10টা টিম গঠন করে দিয়েছি, যেখানে আমাদের 5 জন সদস্য এবং পুলিশের 2 জন সদস্য একই সাথে কর্মরত থাকেন শহরের 5টা মোড়ে। মাইকিং ডিডিএলজির মাধ্যমে মাইকিং আমরা করাচ্ছি। একটা ড্রাস্টিক অ্যাকশনে যাব এবং এটা সবাইকে নিয়েই আমরা রাস্তায় করব। 150 বছরের পুরনো প্রথম শ্রেণীর এই পৌরসভায় কাঁচা পাকা মিলে 128 কিলোমিটার সড়ক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরিশাল সিটি কর্পোরেশনের সদ্য সাবেক 2 মেয়রের বিরুদ্ধে স্থানীয় পরিবহন খাত থেকে কোটি কোটি টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। চাচা ভাতিজা খ্যাত 2 মেয়র বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণে পরিবহন সংশ্লিষ্ট নয় এমন অনেককে দায়িত্ব দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ পরিবহন সংশ্লিষ্টরা নতুন করে কাউকে চাঁদা না দেবার কথা জানান তারা। আর কর্মীদের আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেবার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুর্শির রিপোর্টে। বরিশালের নতুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল থেকে 57টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বিভিন্ন বাস কোম্পানি। অভিযোগ উঠেছে এসব রুটের হাজারখানেক বাস থেকে প্রতি মাসে তোলা হতো কোটি টাকার চাঁদা। আওয়ামী লীগ সরকারের আমলে এই চাঁদার বড় একটি অংশ পরিবহন নেতাদের হাত ঘুরে পৌঁছে যেত সিটি কর্পোরেশন মেয়রের কাছে। বরিশালের চাচা ভাতিজা খ্যাত সাবেক 2 মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাদ এবং সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর যে যখন ক্ষমতায় ছিলেন তখন নিজের অনুসারীদের দিয়ে দখলে নিয়েছেন টার্মিনাল দুটি।
2018 থেকে 2023 মেয়াদে সেরনিয়াবাদ সাদেক আবদুল্লাহর আশীর্বাদ পুষ্ট হয়ে কাউসার হোসেন শিপন ও কামাল হোসেন লিটন মোল্লা টার্মিনাল দখলে রাখে। পরের 1 বছর তা দখলে নেয় খোকন সেরনিয়াবাদের অনুসারী সুলতান মাহমুদ ও অসীম দেওয়ান। এ সময় দূরপাল্লার বাস থেকে ট্রিপ প্রতি 300 থেকে 400 টাকা ও স্বল্প দূরত্বের বাস থেকে 250 থেকে 300 টাকা চাঁদা তোলা হতো মেয়রের নামে। বাস মালিক না হয়েও শুধু চাঁদাবাজি করতে অনেককে বসানো হতো পরিবহন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বে। আপনার অসীম দেওয়ার নামে এক লোক, তার কোনোদিনও আমরা শুনি নাই যে তার গাড়ি আছে, তার বাস আছে, সে ওখানে নাকি সভাপতি, ওইখানের নাকি সব সে কর্ণধার, সে চাঁদাবাজি করে। এই সংগঠন আমি নিজে আনছি, সংগঠন নিজে আনার পরে আমার এইখান থেকে অস্ত্র ঠেকাইয়া আমার সরাই দিচ্ছে। একটা গাড়ির থেকে 200-300 টাকা পর্যন্ত চাঁদা নিয়েছে, তাতে মাসে দেখা গেছে আপনার প্রায় 26 থেকে 27 লক্ষ টাকা তারা চাঁদাবাজি করে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই লাপাত্তা অভিযুক্ত চাচা ভাতিজা এবং তাদের মদতপুষ্ট এসব পরিবহন নেতা। এদিকে নতুন করে কাউকে চাঁদা না দেবার ঘোষণা বাস মালিকদের। বাস টার্মিনালে কোনো অবৈধভাবে কোনো চাঁদা উত্তোলন করা যাবে না, চাঁদা কেউ প্রদান করবে না, চাঁদা কেউ নিতে পারবে না, এটা আমাদের ঘোষণা আপনাদের সামনে। পুনরায় আওয়ামী লীগের অনেকে বিএনপির বেশে চাঁদাবাজি শুরুর পায়তারা করছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বরিশাল মহানগর বিএনপি। আগের যে আওয়ামী লীগ তারাই কিন্তু আমাদের বিএনপির কিছু নেতার মধ্যে ঢুকে কিন্তু এইগুলা কাজগুলা করতেছে। আপনারা সঠিক তথ্য প্রমাণ দিলে আমরা হাইকমান্ডের কাছে বিচার দেব। পরিবহন খাতকে চাঁদাবাজ মুক্ত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। দখলবাজ চাঁদাবাজকে সরিয়ে জনগণ দ্বিতীয় কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চায় না। আমাদের লোকরাও যদি এরকম কেউ করে, সংগঠন তার ব্যবস্থা নেয় এবং নেবে। প্রতি মাসে নতুল্লাবাদ থেকে 60 লাখ এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে 30 লাখ টাকার চাঁদাবাজি করা হতো বলে অভিযোগ তুলেছেন সংশ্লিষ্টরা। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। গত 2 দিনের টানা বৃষ্টিতে চুয়াডাঙ্গার বিপর্যস্ত জনজীবন, তলিয়ে গেছে ফসলাদি, বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, আজ আবহাওয়ার কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? কোথাও কি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লিনিয়া। চুয়াডাঙ্গাতে যে গতকালকে এবং আজকের এখনো পর্যন্ত যে আবহাওয়া আমরা দেখছি সেটা কিন্তু একই আবহাওয়া, কারণ গতকালকে সারাদিন কিন্তু চুয়াডাঙ্গাতে কেউ বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারেনি, কিন্তু আজকে সকাল থেকে কিন্তু একই অবস্থা। সব মিলে চুয়াডাঙ্গার কাছে গত 2 দিনের যে আবহাওয়া একেবারে বিপর্যস্ত অবস্থায় আর কি মানুষ, কারণ গত পরশুদিন মানুষ রাস্তাঘাটে বের হতে পারলেও কিন্তু গতকাল থেকে এখনো পর্যন্ত খুব জরুরি প্রয়োজন আছে, রাস্তাঘাটে কাউকে বের হতে দেখা যায়নি। বলতে পারেন যে চুয়াডাঙ্গার জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে আর কি। এতে খেটে খাওয়া মানুষ কিন্তু নিদারুণ কষ্ট পাচ্ছে, কারণ এই খেটে খাওয়া মানুষ নিদারুণ কষ্ট পাওয়ার কারণ হচ্ছে কারণ রাস্তাঘাটে যেহেতু মানুষ বের হতে পারছে না, তাদের কোনো কাজকর্ম নাই। এই যে আমি আরেকটু জানিয়ে রাখি যে গত 2 দিনে কিন্তু চুয়াডাঙ্গাতে প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। এবং একই সাথে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু যেহেতু রোপো আমন মৌসুম চলছে এবং রোপো আমন ধান প্লাস যে শাক সবজি ও কাঁচা মরিচ সহ বিভিন্ন যে ফলদি রাস্তা মাঠে আছে, তাতে কিন্তু কৃষকরা বলা যেতে পারে যে 300 হেক্টর জমি কিন্তু ফসলি জমি আক্রান্ত হয়েছে বলে আমাকে কৃষি অফিস জানিয়েছে। একই সাথে আমি যদি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস কিন্তু আমাকে জানিয়েছে, সেটা হচ্ছে যে আজকে কিন্তু 10টা কিংবা 11টার পর থেকে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে। একই সাথে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়া স্বাভাবিক হওয়া শুরু করবে বলে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আমাকে এমনটি জানিয়েছিল। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। লিনিয়া। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে সহকর্মী সেতু যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ভোলার বেশিরভাগ নিচু এলাকায়, দুর্ভোগে হাজার হাজার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো। দর্শক, ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। ছোটন, জলাবদ্ধতার কি কোনো উন্নতি দেখতে পাচ্ছেন কিনা, আর সকাল থেকে আবহাওয়ার কি অবস্থা দেখছেন বিস্তারিত জানাবেন। লিনিয়া, ইতিমধ্যে জেনে থাকবেন ভোলাতে যে অবস্থা জানাছিলাম যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছিল সেটি গতকালকে থেকে কেটে গেছে, কিন্তু এর প্রভাবে যে গত 3-4 দিন ধরে উপকূলীয় জেলা ভোলাতে যে বৃষ্টিপাত হয়েছে সে কারণে কিন্তু যে সমস্ত নিচু এলাকা রয়েছে সেগুলো আসলে কিন্তু বলা যায় যে তলিয়ে গেছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমি রয়েছি ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের
আলগি গ্রামে, এই গ্রামে যেমনই চিত্র দেখা যাচ্ছে যে আসলে বেশিরভাগ এলাকা ডুবে গেছে এবং মানুষজনের যে ভোগান্তি সেটি কিন্তু এখনো পোহাচ্ছে। এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে যেহেতু নিম্নচাপের প্রভাবটি কেটে গেছে সেই হিসাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত নেই। তবে গত 3 দিনে কিন্তু জেলায় 245 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং যে কারণে বলছিলাম যে নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে, মানুষের দুর্ভোগ বেড়েছে এবং একই সাথে যেহেতু নদ নদী উত্তাল ছিল তো সে কারণে আজও কিন্তু ভোলার যে অভ্যন্তরীণ 4টি রুটে লং চলাচল এখনো বন্ধ রয়েছে এবং যারা যাত্রী রয়েছেন তারা ঘাটে এসে কিন্তু ফিরে যাচ্ছেন। এবং আজকে সকালে যদি চিত্র জানাতে চাই, আজকে সকাল থেকে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বলা যায় উপকূলে যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হচ্ছে। আমি একটু দুর্গত এলাকার মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো এই বৃষ্টির কারণে আপনাদের কি অসুবিধা হয়েছে। আমার বৃষ্টির কারণে যে আমাদের জলবদ্ধতা হয়ে অবস্থা, তো এই অবস্থায় পুরা পাক শাক খানা দানা সর্ব ইয়াতে সমস্যা হইতেছে এবং পোলাপানি স্কুলে মাদ্রাসায় যাওয়া এইগুলোতে তো সমস্যা। তারপরে যেমনটি শুনছিলেন লিনিয়া যে আসলে মানুষজনের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে শেষ নেই, যেহেতু এখনো জলাবদ্ধতা রয়েছে এবং এই পানি এখনো নেমে যায়নি, সে কারণে মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন এবং বলা যায় হয়তো আগামী 2-1 দিনের মধ্যে পুরোপুরি যদি পানি নেমে যায় সেই ক্ষেত্রে এইসব পানিবন্দী মানুষ অনেকটাই তাদের জীবনযাপন স্বাভাবিক হয়ে উঠবে এমনটি তারা আমাদেরকে বলছিল। তো বলা যায় যে সকাল থেকে যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, উপকূলে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে এবং জনমনের স্বস্তি ফিরে এসেছে। যেহেতু এই গত 3 দিন ধরে যারা শ্রমজীবী মানুষ ছিল তারা কিন্তু কাজে বের হতে পারেননি এই বৃষ্টির কারণে এবং একই সাথে যে মানুষের দুর্ভোগ ছিল সেটি কেটে গেছে বলা যায় লিনিয়া। তো এ ছিল আমার কাছে এই যে বৃষ্টিপাতের প্রভাবে ভোলার যে জনজীবনের দুর্ভোগ অবস্থা নেমেছে এবং নিচু এলাকা প্লাবিত হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। লিনিয়া। ছোটন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, টানা বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ভোলার বেশিরভাগ নিচু এলাকায়। ভোলা থেকে ছোটন সাহা জানাচ্ছিলেন সেই সম্পর্কে বিস্তারিত। দর্শক দেখছেন সংবাদ সকাল। আবারও বন্দুক হামলার কবলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ এলাকায় ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকানাধীন মাঠে গলফ খেলার সময় পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি, নিরাপদে সরে যান ট্রাম্প। তাকে হত্যার চেষ্টায় এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরই মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার কাছে AK-47 ঘরানার অস্ত্রটিও জব্দ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গাজা জুড়ে ইসরায়েলি তাণ্ডবে প্রাণ গেছে আরও 26 ফিলিস্তিনির। বেইত লাহিয়ার কিছু অংশ ছেড়ে দেওয়ার নির্দেশ শোনার পরপরই এ হামলা হলো। এদিকে ফিলিস্তিনিদের একের পর এক শহর খালি করার নির্দেশ দেয়াকে গাজা ভাগের ষড়যন্ত্র বলে দাবি করেছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী আফরিন মোয়ের। একটি রিপোর্ট বিস্তারিত। স্থানীয় সময় শনিবারও ইসরায়েলি বোমা হামলায় কেঁপে ওঠে গাজার বিভিন্ন অঞ্চল। বাদ যায়নি নিরীহ ফিলিস্তিনিদের আশ্রয়স্থল, স্কুলগুলো। এদিনও দফায় দফায় চলে বোমা হামলা, প্রাণ হারান বেশ কয়েকজন ফিলিস্তিনি। এ পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনিদের এবার বেইত লাহিয়া শহরের কিছু অংশ খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এরই মধ্যে এ নিয়ে মুখ খুলেছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি। এদিকে ফিলিস্তিনিদের একের পর এক শহর খালি করার নির্দেশ দেয়া গাজাকে ভাগ করার ইসরায়েলের এক কৌশল বলে দাবি করেন তিনি। ইসরায়েল ইহুদি বসতি স্থাপনকারী বাড়ানোর উদ্দেশ্যে একের পর এক অঞ্চল খালি করার নির্দেশ দিচ্ছে বলেও অভিযোগ তার। এই বিষয়ে ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য না করলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনী যুগের পর যুগ ধরে এভাবেই ফিলিস্তিনিদের জায়গা দখল করে তাদেরই বেদখলের নজির দেখিয়েছেন। বিভিন্ন সময় ফিলিস্তিনের উপর হত্যাযজ্ঞ চালিয়ে তাদের থেকে এখন ইসরায়েলিরাই বেশিরভাগ অঞ্চল জুড়ে বসবাস করছেন।
ইসরায়েলি হামলায় গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছে সংযুক্ত আরব আমিরাতও। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া ছাড়া গাজা নিয়ে ইসরায়েলের কোনো পরিকল্পনাকেই তারা সমর্থন করবে না বলে সাফ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।